আজকের আইসিটি কম্পিউটার ফান্ডামেন্টালস এন্ড অপারেটিং সিস্টেম ক্লাসে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সবাই সুস্থ আছেন। তো আজকে আমরা কম্পিউটার ফান্ডামেন্টালস এবং অপারেটিং সিস্টেমের যে দ্বিতীয় চ্যাপ্টারটা আছে, অর্থাৎ বিগত দিনে আমরা কিন্তু প্রথম চ্যাপ্টারটা শেষ করে দিয়েছিলাম। দুইটা ক্লাসে আমরা প্রথম চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়েছি। আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টারটা আজকে শেষ করব। কারণ এই সাবজেক্টের চ্যাপ্টার গুলো খুবই ছোট ছোট এবং অল্প কয়েকটা চ্যাপ্টার আছে। তো এই চ্যাপ্টার দুইটা শেষ করার পরে তারপরে আমরা হচ্ছে পাইথন প্রোগ্রামিং যে সাবজেক্টটা আছে, প্রোগ্রামিং ইন পাইথন, এইটা শুরু করব। কারণ একটার মধ্যে যদি আরেকটা করাই একসাথে সমস্যা হতে পারে আমার যেন মনে হচ্ছে। তো সেই কারণে আমি একটা একটা করে সাবজেক্ট আগে একটু অধ্যায় ভিত্তিতে শেষ করে আসব। পরবর্তীতে আমরা বিস্তারিত বা ডিটেলসে আরো সাজেশন সিলেবাস শেষের দিকে, অর্থাৎ বই দুইটা শেষ করি, শেষ করার পরে তখন একবারে সাজেশন সিলেবাস দিয়ে আরো একবার রিভিশন দিয়ে আমরা শেষ করে দিই। তো আজকে দেখেন আমরা কম্পিউটার ফান্ডামেন্টালস এন্ড অপারেটিং সিস্টেমের দ্বিতীয় যে চ্যাপ্টারটা আছে, অর্থাৎ কম্পিউটার মেমোরি। আমাদের দ্বিতীয় চ্যাপ্টারে কম্পিউটারের যে মেমোরি আছে এই মেমোরি সম্পর্কিত আলোচনা আছে এই দ্বিতীয় চ্যাপ্টারে। তো আমরা এখানে আসলে মূলত কি কি পাবো, এখন ভূমিকা যদি একটু দেখি, যে বলা আছে মানব সভ্যতার শুরু থেকে মানুষ বিভিন্ন ভাবে তাদের দৈনন্দিন জীবনের যে তথ্যগুলো আছে বা ঘটনা নানাভাবে সংরক্ষণ করা শুরু করে। অর্থাৎ আমরা যদি এভাবে চিন্তা করি যে আমরা এখন যে কাজগুলো করতেছি দৈনন্দিন, অর্থাৎ আমাদের কম্পিউটারে আমরা যে কাজগুলো করি এই কাজগুলো আমরা আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক ক্ষেত্রে কি করি, সংরক্ষিত রাখার চেষ্টা করি বা সংরক্ষিত রাখি অনেকে। তো আসলে সংরক্ষণটা কোথায় করা হয়? ঠিক আছে, সংরক্ষণটা মূলত মেমোরি বলতে আসলে স্মৃতিকে বোঝানো হচ্ছে, যে যেখানে সবকিছু মনে থাকবে। যেমন আমরা মস্তিষ্ক বা আমরা কিন্তু যখন যে কাজ করি বা পড়াশোনা করছি, পরীক্ষা দেওয়ার সময় কোনো কিছু কিন্তু আমাদের মাথাতে থাকে। পরবর্তীতে আমরা এটা খাতাতে লিখে দেই বা যেভাবে আমরা আমাদের কাজটাকে কি করি, প্রতিফলন করাই, অবশ্যই সেটাকে মনে রাখার মাধ্যমে। এখন কম্পিউটার তো আর নিজে নিজে মনে রাখতে পারবে না, বা ওর তো সেই ক্ষমতা নেই যে ও নিজে নিজে মনে রাখতে পারবে। তো সেই ক্ষেত্রে এখানে একটা ডিভাইস ব্যবহার করা হয় বা কম্পোনেন্টস বলতে পারেন, যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে মূলত মেমোরি। অর্থাৎ যেটাতে আমরা যা কাজ করবো আমাদের ডাটাগুলোকে কি করবে, সে পুনর্বিন্যাস করবে, সংশোধন করবে, যেন পরবর্তীতে কাজের ক্ষেত্রে আমরা ওখান থেকে আবার নিয়ে যথাযথ ব্যবহারটা করতে পারি। তো এখানে দেখেন এই অধ্যায়ে আমরা কম্পিউটারের বিভিন্ন স্টোরেজ মিডিয়া অর্থাৎ তথ্য মেমোরি সম্পর্কে জানবো। এই মেমোরির মধ্যে আছে ফ্লপি ডিস্ক, সিপিইউ, রম, ডিসি-র্যাম, তারপরে হচ্ছে ডাটা কারেক্টর হার্ড ডিস্ক, এরপরে হচ্ছে সিডি এবং ডিভিডি। এগুলো হচ্ছে একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে মেমোরি গুলো আসলে কেমন হয়ে থাকে। এখন আসেন আমরা মেইন টপিকে যাই। কম্পিউটারের মেমোরির সংজ্ঞা কি? আচ্ছা, কম্পিউটারের ভাষায় মেমোরির সংজ্ঞা আমাদেরকে বুঝতে, যে কম্পিউটার ভাষায় মেমোরির সংজ্ঞা যদি দিতে বলে আমাদেরকে, এইটা সংক্ষিপ্ত বা অতি সংক্ষিপ্ত যে কোনো একটা প্রশ্নে আসতে পারে, যে কম্পিউটারের মেমোরির সংজ্ঞা লেখো, বা কম্পিউটার মেমোরি কাকে বলে, বা কম্পিউটার মেমোরি বলতে কি বুঝো। এই ধরনের প্রশ্ন আমাদের সংক্ষিপ্ত বা অতি সংক্ষিপ্ত থাকতে পারে। তখন আমরা কি করতে পারি, এখানে যেমন বলা আছে মেমোরি শব্দের অর্থ হলো স্মৃতিশক্তি। অবশ্যই মেমোরি মানে হচ্ছে স্মৃতি, এটা স্বাভাবিক না? স্মৃতিশক্তি অর্থাৎ যে শক্তির দ্বারা কোনো ডিভাইসের কি করা হয়, তথ্য ধরে রাখা যায়, তাকে মেমোরি বলে। কাজটা যদি কম্পিউটারের কোনো ডিভাইস অবশ্যই সেটাকে কি হবে? আচ্ছা, আপনারা নিজেদের একটু অফ করে দেন, একটু মিউট হয়ে যান। আচ্ছা, এখানে স্মৃতিশক্তি বলছিলাম আমরা, যে কম্পিউটারে এই স্মৃতিশক্তি হলো এমন একটি ডিভাইস যার ভিতরে বিভিন্ন ধরনের তথ্য ধরে রাখা যায় এবং প্রয়োজন মুহূর্তে যেখান থেকে তথ্য সংগ্রহ করে আমরা আবার কি করতে পারি, ব্যবহার করতে পারি। এক কথায় যদি বলা হয় যে কম্পিউটারের যে অংশে স্থায়ী বা অস্থায়ী তথ্য বা উপাত্ত আমরা কি করি, সংরক্ষণ করি, তাকে কম্পিউটারের স্মৃতি বা মেমোরি বলা হয়। কম্পিউটারের মেমোরি হিসেবে র্যাম এবং রম, হার্ড ডিস্ক, ডিভিডি, পেন ড্রাইভ ইত্যাদি ব্যবহার করা হয়। এখন এর সাথে হয়তো আমরা খুব বেশি হলে পেন ড্রাইভের সাথে পরিচিত, বা আবার অনেকেই হার্ড ডিস্কের সাথে পরিচিত, আবার সবাই কোন, এখানে যেগুলো বলা আছে প্রত্যেকটা ডিভাইসের সঙ্গে হয়তো পরিচিত। তা আমি ধরে নিলাম যে আমরা এখান থেকে যতগুলো ডিভাইসের নাম বলা হচ্ছে বা যতগুলো মেমোরির নাম বলা হচ্ছে এখানে উদাহরণস্বরূপ, আমরা কোনোটার সাথে পরিচিত না, এর আগে থেকে আমাদের কোনো পরিচয় নেই, আমরা এখন পরিচিত হব। তো সেই ক্ষেত্রে দেখেন এখানে বলছে ওইটা ছিল সংজ্ঞা। এরপরে 2.2 তে বলছে বিভিন্ন প্রকার কম্পিউটার মেমোরির বৈশিষ্ট্য। আসলে এই যে মেমোরি গুলো আছে এই মেমোরি গুলোকে
মানে মেমোরি কয় প্রকার এবং এদের বৈশিষ্ট্য কি, এদের আচরণ কেমন, এইগুলো সম্পর্কে এখানে বিস্তারিত বলা আছে। কম্পিউটার মেমোরি হচ্ছে সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে র্যাম, যেটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর একটা হচ্ছে র্যাম, যেটা মানে রম, সরি, রিড অনলি মেমোরি। এখানে দুইটা মেমোরি ব্যবহার করা হয়, একটা হচ্ছে র্যাম, একটা রম। এখন র্যাম যদি বলি, আমরা র্যাম নিয়ে আলোচনা করি ফার্স্টে। এখন র্যামের কথা যদি বলা হয়, অপারেটিং মোড অনুসারে অর্থাৎ অপারেশন বা কাজের ধরন অনুসারে র্যামকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্ট্যাটিক র্যাম, আর একটা হচ্ছে ডায়নামিক র্যাম। র্যাম দেখেন, প্রথম অবস্থায় যখন আসছি আমরা কম্পিউটার মেমোরিকে দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে র্যাম। আবার র্যামকে আবার দুইটা ভাগে ভাগ করা হচ্ছে কি অনুসারে, অপারেটিং সিস্টেম বা ব্যবহার পদ্ধতি, অপারেট করার পদ্ধতি অনুসারে এটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে স্ট্যাটিক র্যাম আর একটা হচ্ছে ডাইনামিক র্যাম। এখন স্ট্যাটিক র্যাম বলতে এখানে কি বোঝাতে চাচ্ছে? স্ট্যাটিক র্যাম হচ্ছে এমন একটা র্যাম, সাধারণত টিটিএল অর্থাৎ ট্রানজিস্টর ট্রানজিস্টর লজিক, এটার কাজ কি, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। ঠিক আছে, এই এই দিয়ে মূলত এই স্ট্যাটিক র্যামটা তৈরি হয়। তাহলে যদি আমাদের কাছে কোনো ধরনের শর্ট কোর্সের প্রশ্ন আসে বা সংক্ষিপ্ত প্রশ্ন আসে যে টিটিএল কি, তাহলে আমাদেরকে লিখতে হবে ট্রানজিস্টর লজিক, বা আপনি যদি এটাও লেখেন যে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, এই ধরনের, এটা হচ্ছে র্যাম, তো আপনার এটা সঠিক হবে, মানে উত্তরটা সঠিক হবে। আর এই র্যামের ক্ষেত্রে কি হয়, বিদ্যুৎ প্রবাহ যতক্ষণ চালু থাকে ঠিক ততক্ষণ নিশ্চল র্যাম উপাত্ত এবং তথ্য সংরক্ষণ করে। এবং এই র্যামটা আছে, যে র্যামের কথা বলা হচ্ছে যে স্ট্যাটিক র্যাম, এইটা মূলত কি হয়, আমাদের কিন্তু সিপিইউ যেটা আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, বা আমাদের মাদারবোর্ড, এই মাদারবোর্ডের সাথেই কিন্তু কানেক্টেড থাকে। সো আমরা জানি একটা কম্পিউটার যখন বিদ্যুৎ আমরা দেই বা বিদ্যুৎ সরবরাহ যখন পাই, সে কিন্তু ততক্ষণ চলে। আবার যখন বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় বা কোনো কারণে ইলেকট্রিসিটি চলে যায়, তখন কি হয়, এটা বন্ধ হয়ে যায়। কারেন্ট চলে গেলে সাধারণত বন্ধ হয়ে যায়। তো এইটা যতক্ষণ বিদ্যুৎ থাকবে ততক্ষণ সেই এই ডাটাকে বা আমরা যে তথ্যটাকে দেব সেইটাকে সংরক্ষণ করতে পারে। বিদ্যুৎ না থাকলে এটা কিন্তু সংরক্ষণ করতে পারে না। একইভাবে যদি আমরা ল্যাপটপের কথা বলি, আপনার ল্যাপটপে যদি কারেন্টে চলে বা কারেন্ট না থাকার পরেও যদি ব্যাটারিতে চলে, সেই ক্ষেত্রে তার যতক্ষণ পাওয়ার থাকবে, অর্থাৎ ব্যাকআপ পাওয়ার তার যতক্ষণ থাকবে, ইলেকট্রিসিটি পাওয়ার যতক্ষণ থাকবে, সে ততক্ষণ এই তথ্যটি সংরক্ষণ করবে। এইবার স্ট্যাটিগ্রাম অত্যন্ত দ্রুত গতির, অর্থাৎ এটা অত্যন্ত ফাস্ট কাজ করে বলে এটাকে ভিডিও র্যাম, ক্যাশ মেমোরি ইত্যাদি ক্ষেত্রেও ব্যবহার করা হয়। ভিডিও র্যামের ক্ষেত্রে অর্থাৎ আমরা যদি কোনো একটা অডিও বা মিউজিক শুনি, সেইটাতে যতটা না পাওয়ার মানে শক্তি খরচ হয় বা সময় ব্যয় হয়, তার থেকে বেশি সময় কিন্তু একটা ভিডিও যদি আমরা দেখি, সেটার রেজুলেশনও বেশি থাকে এবং দেখা যাচ্ছে টাইম লিমিটসও বেশি থাকে। তো সেই ক্ষেত্রে কি করে, এইটা অত্যন্ত দ্রুত গতিতে আমাদের সামনে অপারেট করে, এই জন্য এটা ভিডিও র্যাম বা ক্যাশ মেমোরি হিসেবে আমরা ব্যবহার করা যায় কি, এই স্ট্যাটিক র্যামটা। এবার আসেন ডায়নামিক র্যাম কি বলছে। সাধারণত মসফেট অর্থাৎ মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, ঠিক আছে, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। মসফেট বলতে এইটা, মসফেট হচ্ছে এমওএসএফইটি, মসফেট এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ, মানে এটা সংক্ষিপ্ত। এটা যদি আমরা ফুল মিনিং আসে অনেক সময়, প্রশ্নে ফুল মিনিং আসতে পারে, সেই ক্ষেত্রে আপনাদেরকে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর এই কথাটা লিখতে হবে। অর্থাৎ এই এই যে ডায়নামিক র্যাম, এটা মূলত ক্যাপাসিটর ব্যবহার করে এই ডায়নামিক র্যামটা ব্যবহার করে। আপনার মাদারবোর্ডের মধ্যে দেখবেন অনেকগুলো, যদি দেখে থাকেন তাহলে দেখবেন অনেকগুলো ছোট ছোট ক্যাপাসিটরের সমন্বয়ে এই র্যাম গুলো মূলত ডাইনামিক র্যাম হিসেবে এখানে ব্যবহার করা হয়। এটা যদি ক্যাপাসিটরে চার্জ থাকে, সেই ক্ষেত্রে কি করবে, চার্জ থাকা অবস্থায় 1 দেখাবে এবং চার্জ না থাকলে 0 অবস্থায় বোঝাবে। অর্থাৎ বিদ্যুৎ প্রবাহ থাকা অবস্থায় ক্যাপাসিটর চার্জ ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তাই কয়েক মিলিসেকেন্ড পর পর ড্রাম কন্ট্রোলের সাহায্যে প্রত্যেক মেমোরি কোষে লেখা তথ্য নতুন করে লিখতে হয়। অর্থাৎ এই যে ডাইনামিক র্যাম, এর কিন্তু অসুবিধা আছে। এটা মূলত হচ্ছে ক্যাপাসিটর যে চার্জ সঞ্চয় করে রাখে, এই চার্জের মাধ্যমে চার্জ থাকাকালীনই সে কাজ করে, বাট যখন চার্জ না থাকে তখন কিন্তু সে কাজ করবে না। আবার যখন এটা ইলেকট্রিসিটি পাওয়ারে চলতেছে, তখন কি হয়, ধীরে ধীরে এর ভিতরে যে চার্জ সঞ্চিত থাকে সেই চার্জটা কি হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে কি করতেছে, এটা কয়েক মিলিসেকেন্ড পর পর আবার নতুন করে কি হয়, চার্জ সঞ্চয় করে। সঞ্চয় করার ফলে কি হয়, এই যে কোষে নতুন লেখা বা তথ্য কি করে, লিখতে হয় বলছে না, এটা যখন সে আবার নতুন করে চার্জ সঞ্চয় করে, তখন তার উপরে আমরা কি হয়, আবার নতুন করে কিন্তু লিখতে পারি। এখন দেখবেন আমাদের যাদের পিসি আছে বা কম্পিউটার আমরা ইউজ করি, আমরা দেখে থাকবো যে ট্রি করি, আমরা অনেক সময় উইন্ডোজ আর প্রেস করি, করার পরে ওখান থেকে আমাদের যে ট্রি অপশন থাকে, ওইখানে দেখবেন রিসেন্ট নামে আমরা কিছু কমান্ড ব্যবহার করি, যেমন ট্রি, তারপরে হচ্ছে রিসেন্ট, এরপরে প্রিফেস, তারপরে টেম, আরেকটা আছে টেম, যেটা পার্সেন্ট দিয়ে ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা ক্যাশ ফাইল যেগুলো আছে এগুলো ডিলিট করার জন্য
আমরা ব্যবহার করে থাকি। তো ওইখানে যদি আপনাদের দেখার সুযোগ হয় বা যদি দেখে থাকেন যে রিসেন্ট যে ফাইলটা আছে, আমরা যখন রিসেন্ট দেওয়ার পরে ইন্টার প্রেস করবো তখন 1 KB 1 KB করে একটা একটা এরকম আপনি যতগুলো ফাইল ওপেন করছেন প্রত্যেকটার কারণে 1 KB করে জায়গা ওখানে কিন্তু দখল করে রাখে। তো এটা আমরা মুছে দেই কি করার জন্য, অনেক সময় আমাদের কম্পিউটারকে স্লো করে, সেক্ষেত্রে আমরা এটা মুছে দেই। দিলে কি হয়, এর ভিতরে যা তথ্য থাকে সেই তথ্যগুলো সব মুছে যায়। মুছে যাওয়ার একটা তো হচ্ছে স্ট্যাটিক র্যামে আমরা দেখছি যে বিদ্যুৎ চলে গেলে সেখানে আর কিছু থাকে না, বাট ডায়নামিক র্যামে কি হচ্ছে, বিদ্যুৎ চলে গেলেও ওখানে কিছু সংখ্যক ফাইল আমাদের থেকে যায়, যেটা আমরা পরবর্তীতে ক্লিয়ার করে ফেলি। ঠিক আছে, এটা হচ্ছে ডায়নামিক র্যাম। এবার বলছে যে মাইক্রো কম্পিউটারের প্রধান মেমোরি হিসেবে সাধারণত DRAM ব্যবহার করা হয়। এছাড়া কয়েক ধরনের মেমোরি প্রচলিত আছে, এগুলো হচ্ছে ইন্টিগ্রেটেড র্যাম, PRAM, তারপরে হচ্ছে CMOS র্যাম ইত্যাদি। এই কয় ধরনের র্যাম আমরা কি হিসাবে, ডাইনামিক র্যাম হিসেবে মূলত ব্যবহার করা হয়। এবার আসলে এটা গেল র্যাম। এখন রম, এইবার তথ্য সংরক্ষণের কৌশলের উপর ভিত্তি করে রমকে আবার অনেকগুলো ভাগে ভাগ করা হয়। আগে তো আমরা র্যামকে ভাগ করছি দুইটা ভাগে। কিসের উপরে, অপারেটিং সিস্টেমের উপর ভাগ করে র্যামকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি র্যাম, মানে রিড র্যান্ডম অ্যাক্সেস মেমরি, আরেকটা হচ্ছে রম, রিড অনলি মেমোরি, দুইটা। আবার এই আসার পরে র্যামকে আবার দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে স্ট্যাটিক র্যাম, একটা হচ্ছে ডায়নামিক র্যাম। এবার আমরা রমে যখন আসতেছি, তথ্য সংরক্ষণের কৌশল অনুসারে রমকে আবার কয়েকটা ভাগে বা কয়েকটা শ্রেণীতে বিভক্ত করা হচ্ছে। এর মধ্যে প্রথম হচ্ছে এমরম। এমরম বলতে, এমরম হচ্ছে সংক্ষিপ্ত রূপ, পূর্ণ অর্থ হচ্ছে মাস হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। মাস্ক প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, অর্থাৎ ফটোগ্রাফিক মাস্ক ব্যবহার করে প্রোগ্রামের মাধ্যমে এতে তথ্য সংরক্ষণ করা হয়। সাধারণত ব্যবহারকারীর চাহিদা অনুসারে কোম্পানিতে এই রংগুলো তৈরি করা হয়, অর্থাৎ আপনি আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী কোম্পানিকে যারা এই ধরনের র্যাম বা এম রং তৈরি করে তাদেরকে আপনি বলে দিলে তারা ওই অনুসারে আপনাকে কি করবে, একটা রং তৈরি করে দিবেন। ঠিক আছে, একটা রং তৈরি করে দিবেন। ফটোগ্রাফিক মার্কস বলতে, যে আমরা অনেক সময় যে স্ক্রিনশট নিয়ে থাকি, আমরা আমাদের ফোনে বা কম্পিউটারে অনেক সময় স্ক্রিনশট কিন্তু নেই। তো স্ক্রিনশটটা কি হয়, একটা ফটোগ্রাফি মানে ছবি আকারে আমরা জাস্ট স্ক্রিনশটটা নিয়ে রেখে দেই, পরবর্তীতে ওইটা কি হয় আমরা কিন্তু দেখতে পাই। তো এই ধরনের র্যাম, এটা সাধারণত কি করে, তবে এই ধরনের প্রোগ্রাম সম্বলিত অনেক এমরম এর ব্যবহার অর্থনৈতিকভাবে লাভজনক। একবার প্রোগ্রাম করা হলে একে পুনরায় প্রোগ্রাম করা যায় না, অর্থাৎ আপনি যে একবার প্রোগ্রাম করছেন, এই যে র্যাম, এখানে যদি আপনি আপনার কাস্টমাইজেশনের মতো বা আপনার নিজের মতো তৈরি করে নিলেন, বা একবার যখন এর প্রোগ্রামিং সেভ করা হয়ে যায় যে এর ধারণ ক্ষমতা এতটুকু বা এর বেশি সে কাজ করতে পারে না, এটা কিন্তু পরবর্তীতে আর বর্ধিত করার কোনো সুযোগ আমাদের কাছে থাকছে না। এরপরে বলছে পিরম বা প্রম। পিরম বলা হয় বা প্রম বলা হয়, আগে ছিল এরম, এখন আসছে পিরম বা প্রম। প্রম এর অর্থ হচ্ছে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। সাধারণত এই রমের অসুবিধা হলো ব্যবহারকারী এতে নিজের ইচ্ছা মতো প্রোগ্রাম পরিবর্তন করতে বা নতুন করে প্রোগ্রাম লিখতে পারবেন না। অর্থাৎ পিরামের মানে মেইন সমস্যা যেটা হচ্ছে, এটা একবার যদি প্রোগ্রামিং করা হয়ে যায় বা লেখা হয়ে যায়, আমরা লেখার সাথে তুলনা করি, সহজ যদি বলি যে একবার যদি লেখা হয়ে যায়, এটাকে কি করা যায় না, পরিবর্তন করা যায় না। আমরা যখন পরীক্ষার খাতায় লিখি, একবার পেন দিয়ে লিখে কিন্তু আমি খাতা লিখে আসছি, লেখার পরে কি হচ্ছে, আপনি কলম দিয়ে কেটে দিলেন, কেটে দেওয়ার পরে কিন্তু ওই লেখাটা বা দাগটা যেমন মোছা যায় না, পিরামের ক্ষেত্রেও কোন লেখা কি হচ্ছে, একবার যদি এখানে আপনি কোডিং করে ফেলেন বা নিজের ইচ্ছা মতো প্রোগ্রামিং, তখন আপনি কি করতে পারবেন না, এটা পরিবর্তন করতে পারবেন না। অথচ বাজারে যেসব প্রোগ্রামিং রং পাওয়া যায় তাতে সমস্ত কাজ হয় না, এসব ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রম। ঠিক আছে, প্রথমে পিরম বলছিল, তারপরে হচ্ছে প্রমে আসছে যে প্রম ব্যবহার করা হয়। এটা একটু পড়ে নিয়েন। এরপরে হচ্ছে ইপিরম বা ইপ্রম কি কাছে করে বা এর ফুল মিনিং কি। ইপিরম এর অর্থ হচ্ছে ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এইগুলোর ম্যাক্সিমাম এইখানে যে শর্টকাট গুলো আছে, এই শর্টকাট গুলো আপনাদের সংযুক্ত প্রশ্নের ভিতরে থাকে। এই প্রশ্নটা বিশেষ করে এই যে রমের বা র্যামের শ্রেণী বিভাগ যেগুলো আছে, এই প্রশ্নটা বিশেষ করে আপনারা পাবেন, সেটা হচ্ছে বোর্ডেও একটা পাবেন এবং সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্তের মধ্যেও আপনারা পাবেন। তো ইপিরম যেটা বললাম, ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। রম ক্রমে একবার তথ্য সংরক্ষণ করা হলে আর পরিবর্তন করা যায় না, ঠিক আগের মতোই। এতে যদি একবার তথ্য আমরা সংরক্ষণ করে ফেলি তাহলে কি করা যায় না, এটা পরিবর্তন করা যায় না। তাই অসুবিধা দূর করার জন্য এটি বিশেষ ধরনের রম তৈরি করা হয়েছে, যার নাম ইপ্রম। অর্থাৎ আমরা যদি একবার সিডি, সিডি তো আমরা মোটামুটি সবাই চিনি। আগে তো আমরা সিডি ব্যবহার করতাম, মনে করে একটা ছবি বা মুভি বা গানের জন্য আমরা সিডি বা কম্প্যাক্ট ডিস্ক ব্যবহার করতাম। এই সিডি যদি একবার রাইট করা হয়ে যেত বা একটা সিডিতে যদি কোনো কিছু একবার রাইট করা হয়ে যায়, তাহলে কিন্তু ওইটা ইরেজেবল না, অর্থাৎ ওইটা কিন্তু মুছে ফেলা যায় না বা পরবর্তীতে ওইটাতে কিন্তু আবার নতুন করে তথ্য সংরক্ষণ আমরা করতে পারি না।
তো বলছে কি, ইপ্রমের সংরক্ষিত তথ্যকে মুছে বিশেষ প্রোগ্রামের সাহায্যে আবার নতুন করে প্রোগ্রামিং করা যায়। আলোক রশ্মি বা অতি বেগুনি রশ্মি ব্যবহার করে ইরামের সংরক্ষিত ডাটা মুছে ফেলা হয়। ইরামের ডাটা মুছতে গেলে সংরক্ষিত সমস্ত ডাটাই মুছে যায়। শব্দটি ব্যবহার হয় না, বলে মেমোরি ইরাম হিসেবে ব্যবহৃত হয়, ইরাম হিসেবে ব্যবহৃত হয়। এখন এই যে বললাম, প্রথমে বললাম যে এটা মুছে ফেলা যায় না, কিন্তু পরবর্তীতে এটার আবার কি হচ্ছে, ভিন্ন একটা ভার্সন চলে আসছে, ইপ্রম। প্রথমে হচ্ছে ইপিরম, যেটা হচ্ছে টোটালি মুছে ফেলা যায় না, কিন্তু পরবর্তীতে তারা কি করছে, এই যে মুছে ফেলা যায় না, এটা তো একটা অসুবিধা। এরপরে চিন্তা করে তারা এটাকে আরো আধুনিক করে কি তৈরি করছে, ইপ্রম। ইপ্রমে কি করছে, এটাকে মুছে ফেলা যায়, যে তথ্যগুলো থাকবে সেগুলোকে মুছে ফেলা যায়, কিন্তু তথ্যগুলো মুছে ফেলার ক্ষেত্রে কি ব্যবহার করতে হয়, অতি বেগুনি রশ্মি ব্যবহার করতে হয়, যেটাকে আমরা আল্ট্রাভায়োলেট রে বলি। এটা ব্যবহার করতে হয়, ব্যবহার করে আসলে মুছে ফেলতে হয়। এরপরে আছে ই ই ই পিরম বা ই প্রম। এটার অর্থ হচ্ছে ইলেকট্রিসিটি এলাবেল প্রোগ্রাম রিড অনলি মেমোরি। ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রাম রিড অনলি মেমোরি বলা হচ্ছে। ইপ্রম এর প্রধান অসুবিধা হলো এতে সংরক্ষিত তথ্য মুছতে প্রায় আধা ঘন্টা সময় লাগে। এর প্রধান অসুবিধা হচ্ছে এর মধ্যে, এই রামটার মধ্যে বা এই রমের মধ্যে যে তথ্যগুলো থাকবে, এইগুলোকে যদি আমরা মুছতে যাই, তাহলে কি হচ্ছে, এটা আধা ঘন্টার বেশি কিন্তু আমাদের সময় লাগবে। এবং আংশিকভাবে তথ্য মুছে ফেলা যায় না। মানে আংশিকভাবে কোনো তথ্য যদি চাই যে আমি অল্প একটু মুছে দিব, যে আমার এখানে মনে করেন 5টা বা 7টা লাইন আছে, আমি এখান থেকে যদি চাই যে 2টা লাইনকে মুছে দিব, সেই ক্ষেত্রে এইটাকে আমরা কি করতে পারি না, মুছে ফেলতে পারবো না, বা আংশিকভাবে মুছে ফেলা যায় না। এই অসুবিধা দূর করার জন্য ইপ্রম তৈরি করা হয়, ইপ্রম তৈরি করা হয়েছে। ইলেকট্রিক্যাল পদ্ধতিতে এর সংরক্ষিত ডাটা মুছে দেওয়া হয়। ঠিক আছে। তো ম্যাক্সিমাম এখানে যেগুলো আছে দেখবেন প্রায় সব একই রকম। লাস্টে যেটা আছে ই প্রম, অর্থাৎ ই প্রম, এর পুরো অর্থ হচ্ছে ইলেকট্রিক্যালি অল্টারনেটেবল, তারপরে হচ্ছে পীড়ন। অর্থাৎ এখানে ইপ্রমের ন্যায় যে কোনো বিট বা তথ্য বিদ্যুৎ প্রবাহ দ্বারা মুছে নতুন প্রোগ্রাম তৈরি করা যায়। মানে আগেরটার মতো এখানে বিদ্যুৎ প্রবাহ, মানে বিদ্যুৎকে কি করা হয়, এটার মধ্যে সরবরাহ করলে কি হয়, যে তথ্যগুলো থাকবে সেই তথ্যগুলো আমরা মুছে ফেলতে পারবো। এরপরে দেখেন, এখানে যা আছে সবকিছু আপনার মেমোরি নির্ভর, মেমোরির বাইরে আসলে কোনো কিছুই নেই। কম্পিউটার সিস্টেমের প্রাইমারি আর সেকেন্ডারি মেমোরি, মানে কম্পিউটার যে সিস্টেম, আমরা যে সিস্টেম ব্যবহার করি, অর্থাৎ সিপিইউ যে ইউনিট ব্যবহার করি, এইটাতে আবার দুই ধরনের মেমোরি ব্যবহার করা হয়। তাহলে আমরা প্রথমে যেটা পেয়েছিলাম, সেটা ছিল আমাদের কিসের উপর, অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে র্যাম দুই প্রকার ছিল। আবার কি হচ্ছে, তথ্য সংরক্ষণের উপর ভিত্তি করে নিচেরটা হচ্ছে আপনার তথ্য সংরক্ষণের উপর কৌশলের উপর ভিত্তি করে র্যামকে এতগুলো ভাগে ভাগ করা হয়েছে। আর 2.3-তে আসতেছে কম্পিউটার সিস্টেম। কম্পিউটার সিস্টেমের উপর নির্ভর করে প্রাইমারি এবং সেকেন্ডারি মেমোরি ফাংশন। এখানে আপনি দেখেন দুইটা মেমোরি পাবো, কম্পিউটার সিস্টেমে দুইটা মেমোরি থাকে, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি, অর্থাৎ যেটা হচ্ছে ভিতরে থাকবে, আরেকটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। যেমন আমরা যদি এখানে দেখি, যে মেমোরির সাথে গাণিতিক যৌক্তিক অংশের প্রত্যক্ষ সংযোগ থাকে তাদেরকে প্রধান স্মৃতি বা মেমোরি বলা হয়। অর্থাৎ যে মেমোরির মাধ্যমে কি হচ্ছে, আপনার যত গাণিতিক এবং যৌক্তিক যে সমস্যাগুলো আছে, এইগুলা যে সমাধান করা হচ্ছে, ঠিক আছে, বা এরা সরাসরি যে প্রোগ্রামের সাথে কানেক্টেড থাকে, এই মেমোরিকে বলা হচ্ছে প্রধান মেমোরি বা প্রাইমারি মেমোরি। চলমান প্রোগ্রাম, উপাত্ত ও এর অস্থায়ী ফলাফল ইত্যাদি সংরক্ষণ এই মেমোরি ব্যবহৃত হয়। অস্থায়ী ভাবে কি করবে, সে তার ফলাফলটা, অর্থাৎ আপনি যতটুক সময় কাজ করতেছেন ততটুক সময়ের জন্য সে, অর্থাৎ আপনার ডিভাইস চালু থাকাকালীন সে তথ্যটুকু সংরক্ষণ করবে। অন্য সময় সে কিন্তু আর তথ্য সংরক্ষণ করবে না। অর্থাৎ যদি পাওয়ার অফ করে দেন, সেক্ষেত্রে এখানে যে তথ্যগুলো থাকবে সেগুলো কিন্তু কি হবে, মুছে যাবে। কম্পিউটারের বুটিং শুরুর জন্য প্রয়োজনীয় ফার্মওয়্যার এই স্মৃতির ব্যবস্থায় সংরক্ষিত থাকে। অর্থাৎ আমরা যখন নতুন কোনো মাদারবোর্ড কিনে নিয়ে আসি, নিয়ে আসার পরে আমরা কি জানি, যে সাধারণত নতুন কম্পিউটার কিনলে আমরা বলি উইন্ডোজ করে দিতে, বা যখন আমাদের কম্পিউটার স্লো হয়ে যায় তখন আমরা বলি যে আমাদের কম্পিউটারটা একটু উইন্ডোজ করতে হবে, তাহলে যা স্লো হয়েছে তা সেগুলো আবার ঠিক হয়ে যাবে। অর্থাৎ কি হয়, এই যে অপারেটিং করার জন্য বা বুটিং যে সিস্টেমটা, এইটা মূলত কি হয়, এই প্রাইমারি মেমোরিতে সংরক্ষিত থাকে। এটা কি হয়েছে, অত্যন্ত দ্রুত দ্রুত গতিতে কি হয়, এটা দ্রুত গতি সম্পন্ন এবং গাণিতিক ও যৌক্তিক অংশের সাথে প্রত্যক্ষভাবে সংযোগ থাকায় মেমোরি অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন হয়। অর্থাৎ এটা যে সমাধানগুলো দেয় বা সলিউশন যেগুলো দেয়, অত্যন্ত দ্রুত গতিতে দিয়ে থাকে। অর্থাৎ আমরা যদি বলি যে আপনার কম্পিউটারের ভিতরে যদি একটি এসএসডি লাগান, তাহলে আপনি যে দ্রুত গতির সাথে কাজ করতে পারবেন। মানে আপনার একটা কম্পিউটার ওপেন হইতে হার্ড ডিস্ক বা অন্যান্য এক্সটার্নাল মেমোরি লাগানো থাকলে যে সময় লাগতো,
তার থেকে অত্যাধিক দ্রুত আপনি কিন্তু কাজ করতে পারবেন। গাণিতিক ও যৌক্তিক অংশের কার্য সম্পাদনের জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও ডাটা সেকেন্ডারি মেমরি হতে সাময়িকভাবে প্রধান স্মৃতিতে উত্তোলন করা হয়। উদাহরণস্বরূপ র্যাম রম, অর্থাৎ আপনার একটা, ধরে নিলাম আমরা পেন ড্রাইভে আমাদের একটা তথ্য সংরক্ষিত আছে, আমি একটা তথ্য আমার পেন ড্রাইভে ছিল, অর্থাৎ এই যে ডকুমেন্টটা আপনাদের সামনে রাখা হচ্ছে এইটাকে যদি ধরেন যে এটা আমার কাছে কোনো একটি পেন ড্রাইভে কিন্তু সংরক্ষিত আছে, কিন্তু পেন ড্রাইভ তো আর কম্পিউটারের সাথে সংযুক্ত না, ওইটা আমার কাছে থাকে। আমি যখন আপনাদেরকে ক্লাস করাই সেই সময় ওটা সংযোগ করে এই ফাইলটা ওপেন করে আপনাদেরকে দেখাই। কিন্তু এই ফাইলটা ওপেন করার সময় সাময়িকভাবে যে আপনাদের সামনে উপস্থাপন করছি, এইটা কিন্তু র্যাম এবং রম এর মাধ্যমে, অর্থাৎ প্রাইমারি যে মেমোরি আছে এই মেমোরির মাধ্যমে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সেই কথাটা এখানে বলা আছে। এবার সেকেন্ডারি মেমোরি কি কাজ করে? প্রোগ্রাম তথ্য স্থায়ীভাবে সংরক্ষণ করে রাখার জন্য অধিক ধারণ ক্ষমতার চৌম্বকীয় পদার্থ তৈরি মেমোরি সহায়ক মেমোরি বা সেকেন্ডারি মেমোরি বলে। তাহলে এখানে কি বুঝলাম, কোনো একটা প্রোগ্রাম বা তথ্যকে যদি আমরা একবারে চিরকাল স্থায়ীভাবে সংরক্ষণ করতে যাই, সেই ক্ষেত্রে চৌম্বকীয় পদার্থ তৈরি মেমোরি বা সহায়ক মেমোরি হিসেবে সেকেন্ডারি মেমোরি ব্যবহার করি আমরা। আমাদের ফোনের সাথে যদি তুলনা করা হয়, আমাদের ফোনে কিন্তু স্টোরেজ থাকে, বিল্ট-ইন একটা স্টোরেজ দেওয়া থাকে, যেমন 464 বা 6128 যে ভেরিয়েন্ট গুলো আমরা বলি, এইগুলো কিন্তু প্রাইমারি মেমোরি হিসেবে আমাদের ফোনের সাথে থাকে। এইবার আমরা এক্সটার্নাল যদি কোনো কার্ড ইউজ করি, অর্থাৎ মেমোরি যে কার্ড গুলো পাওয়া যায় 32 জিবি, 16 জিবি, 64 জিবি, এটা হচ্ছে এক একজনের ভ্যারাইটি এক এক রকম থাকতে পারে। তো এইটা যখন ইউজ করি বা এটা যখন আলাদাভাবে আমরা স্টোরেজ করি বা ওইখানে কোনো তথ্য সংরক্ষণ করি, আমাদের ফোনের সবকিছু যদি ইরেজ হয়ে যায়, তারপরেও এই তথ্যটা যদি আমরা আমাদের মেমোরিতে সংরক্ষণ করে রাখি, তাহলে কিন্তু এটা দীর্ঘদিন ভাবে কি করতে পারি, আমরা সংগ্রহ করতে পারি। এটাকে বলা হচ্ছে সেই সেকেন্ডারি মেমোরি। সিপিইউ এর সাথে সহায়ক স্মৃতির কোনো প্রত্যক্ষ সংযোগ থাকে না, অর্থাৎ এইটা কিন্তু চাইলে আমরা খুলে রেখে দিতে পারি। এর প্রত্যক্ষভাবে যে একবারে লাগানোই থাকে, অর্থাৎ এইটা ছাড়া আমার কম্পিউটার চলবে না, বিষয়টা এরকমই না। এটা প্রত্যক্ষভাবে সংযোগ থাকে না। তবে সিপিইউ নিয়ন্ত্রণে প্রধান সহায়ক স্মৃতির মাধ্যমে প্রোগ্রাম ও উপাত্তের আদান প্রদান হয়ে থাকে, অর্থাৎ এইখান থেকে ডাটা কি করতে পারি, আমরা ডাটা স্থানান্তর করে আমাদের কম্পিউটারে নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি, আবার কম্পিউটার থেকে আমাদের ডাটাকে এই মেমোরির মধ্যে, অর্থাৎ সেকেন্ডারি যে মেমোরি আছে এই মেমোরির মধ্যে নিতে পারি। উদাহরণস্বরূপ দেখেন এখানে দেওয়া আছে হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, সিডি, ম্যাগনেটিক টেপ আর পেন ড্রাইভ বা মেমোরি কার্ড। এগুলো হচ্ছে সেকেন্ডারি, অর্থাৎ যেগুলো এক্সটার্নাল, অর্থাৎ বাইরে ইউজ করা যায়, আমাদের ডিভাইসে না থাকলেও কোনো সমস্যা হয় না যদি আমাদের প্রাইমারি মেমোরি থাকে। তো প্রাইমারি হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি, সাধারণত এখন এসএসডি কার্ড প্রাইমারি মেমোরি হিসেবে ব্যবহার করা হয়, এবং সেকেন্ডারি মেমোরি হিসেবে হার্ড ডিস্ক বা পেন ড্রাইভ এইটা, বা সিডি ড্রাইভ বা সিডি ডিস্ক, তারপরে নর্মাল যে মেমোরি গুলো আছে এইগুলো আমরা ব্যবহার করতে পারি সেকেন্ডারি মেমোরি হিসেবে। তো এইটার পার্থক্য দেওয়া আছে যে প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরির মধ্যে আমাদের পার্থক্যটা কি। তো দেখেন এখানে প্রাইমারি মেমোরি যদি আসে, অর্থাৎ কম্পিউটারের সিস্টেম ইউনিট সিপিইউ এর সাথে বা মাদারবোর্ডের সাথে যেটা কানেক্টেড থাকে, এখানে বলছে যে প্রাইমারি মেমোরি ও সিপিইউ এর মধ্যে প্রত্যক্ষ সংযোগ থাকে। অবশ্যই এটা কিন্তু প্রত্যক্ষভাবে সংযোগ করা থাকে ওর মধ্যে, যে আমরা চাইলে ওটা খুলে নিলাম, খুলে নিয়ে যে আমরা আমাদের অপারেট মানে কম্পিউটারটা অপারেট করতে পারবো, এটা কিন্তু সম্ভব নাই। এরপর বলছে প্রোগ্রাম উপাত্ত ও ফলাফল স্থায়ীভাবে সংরক্ষণ করে। এটা প্রোগ্রামকে, অর্থাৎ আমাদের কম্পিউটার চালু করতে যে বললো বুটিং সিস্টেম, এইটা উপাত্ত ফলাফল স্থায়ীভাবে সংরক্ষণ করে। সিপিইউ এর সাথে প্রত্যক্ষভাবে সংযুক্ত থাকায় এতে পঠন এবং লিখনে দ্রুত গতিতে হয়, অর্থাৎ এটা কোনো কেবলের মাধ্যমে কিন্তু সংযুক্ত থাকে না, সরাসরি আমাদের যে পিসি মাদারবোর্ড থাকে তার সাথে এটা সম্পর্কিত থাকে, এই জন্য কাজটা কি হয়, অত্যন্ত দ্রুত গতির হয়। প্রাইমারি মেমোরি অ্যাক্সেস টাইম ও ধারণ ক্ষমতা কম। অবশ্যই প্রাইমারি মেমোরি কিন্তু অনেক বেশি তথ্য বা আপনার ডাটাকে সে সংরক্ষণ করতে পারে না। এরপরে বলছে প্রাইমারি মেমোরিতে সংরক্ষিত উপাত্ত বা তথ্যগুলোকে সিপিইউ সরাসরি ব্যবহার করতে পারেন। অবশ্যই আপনার ওই মেমোরিতে যেগুলো থাকবে, আপনি যখন কম্পিউটারটা ওপেন করবেন অবশ্যই আপনি ওইটাকে বারবার ব্যবহার করতে পারবেন। এরপরে বলছে সেমিকন্ডাক্টর মেমোরি, ম্যাগনেটিক কোর মেমোরি, পাতলা ফিল্ম মেমোরি ইত্যাদি প্রাইমারি মেমোরির উদাহরণ। অর্থাৎ সেমিকন্ডাক্টর মেমোরি এর কিছু উদাহরণ বলছে সেমিকন্ডাক্টর মেমোরি, ম্যাগনেটিক কোর মেমোরি, পাতলা ফিল্ম মেমোরি, এগুলো হচ্ছে প্রাইমারি মেমোরির উদাহরণ দিয়েছি। এবার আসেন যে সেকেন্ডারি মেমোরি কি করবে। অবশ্যই প্রাইমারি মেমোরি যা করে সেকেন্ডারি মেমোরি তা করবে না। এখানে বলছে সেকেন্ডারি মেমোরি সিপিইউ এর মধ্যে প্রত্যক্ষভাবে সংযোগ থাকে না। অবশ্যই আমরা পেন ড্রাইভ তো আর একটা কম্পিউটারের মধ্যে সংযুক্ত থাকে না, পেন ড্রাইভটা আমরা বাইরে দিয়ে কিন্তু কাজ করি, বা হার্ড ডিস্ক ইদানিং বাইরে পোর্টেবল ভাবে আমরা ব্যবহার করতে পারি। সাধারণত চলমান প্রোগ্রাম উপাত্ত হিসাব নিকাশের ফলাফল অস্থায়ীভাবে সংরক্ষণ করে। মানে আপনি যখন এটা চালাবেন প্রোগ্রাম বা উপাত্তকে আপনি
পেন ড্রাইভ যখন কানেক্ট করতেছেন, পেন ড্রাইভ কানেক্ট করার পরে আপনি পেন ড্রাইভটা খুলে নিলে কিন্তু আপনার ওই তথ্যটা আর কিন্তু ওই কম্পিউটারের মধ্যে দেখতে পাবেন না। সেটা বলা আছে সিপিইউ এর সাথে প্রত্যক্ষভাবে সংযুক্ত না থাকায় পঠন লিখন ধীর গতির হয়। অর্থাৎ এটা আমরা বুঝে থাকবো, আমরা যদি আমাদের কোনো পেন ড্রাইভের তথ্য আদান প্রদান করি অর্থাৎ কম্পিউটার থেকে তথ্যকে নেই, তখন দেখবেন যে অনেক বেশি সময় লাগে। অর্থাৎ আমাদের এটা কপি হতে কিন্তু সময় লাগে, আবার মেমোরি থেকে আমরা যদি কম্পিউটারে স্থানান্তর করি কোনো তথ্যকে, সেটাও কিন্তু সময় সাপেক্ষ হয়। এখানে বলছে সেকেন্ডারি মেমোরি বিদ্যুৎ প্রবাহ বন্ধ করলে এতে সংরক্ষিত তথ্য উপাত্ত মুছে যায় না। অবশ্যই তাই না। আপনি যদি পেন ড্রাইভে তো ইলেকট্রিসিটি থাকে না, বা হার্ড ড্রাইভের মধ্যে কিন্তু ইলেকট্রিসিটি সাধারণত প্রবাহিত হয় না সব সময়, যে আপনার এটা বন্ধ হয়ে গেলে আপনার তথ্যগুলো কিন্তু মুছে যায় না। তারপরে বলছে সেকেন্ডারি মেমোরি সংরক্ষিত উপাত্ত তথ্যগুলিকে সিপিইউ প্রথমে প্রাইমারি মেমোরিতে উত্তোলন করে অথবা অতঃপর ব্যবহার করে। অর্থাৎ এই যে আমি পেনড্রাইভ থেকে আপনাদের সামনে এই যে সাবজেক্টের যে কপিটা তুলে ধরে এখন আপনাদেরকে আমি ক্লাস করাচ্ছি, এই কথা বলা হচ্ছে যে এরা কি করতেছে, এখানে কি করছে যে তথ্যকে নিয়ে আসতেছে অন্য জায়গা থেকে নিয়ে এসে প্রাইমারি মেমোরির মাধ্যমে আমাদের সামনে কি করছে, উত্তোলন করছে বা উপস্থাপন করছে। ম্যাগনেটিক টেপ, হার্ড ডিস্ক, ফ্ল্যাশ মেমোরি, সিডি ইত্যাদি হচ্ছে সেকেন্ডারি মেমোরির উদাহরণ। এটা হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি মেমোরির মধ্যে পার্থক্য, একটু পড়ে নেবেন। এরপরে আছে র্যাম আর রম এর মধ্যে পার্থক্য। অর্থাৎ র্যাম এবং রম কিন্তু আমরা আগে বলে আসছি যে র্যাম কি এবং রম কি। তো এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 2.4 এ। র্যাম একটি অস্থায়ী মেমোরি। র্যামে মজুদ উপাত্ত ও নির্দেশনা ব্যবহার করে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট উপাত্ত প্রক্রিয়াকে কাজ সম্পাদন করতেছে। বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলে এতে সংরক্ষিত তথ্য অবশ্যই মুছে যায়। এটি লিখন পঠন স্মৃতি, মানে এটা কি করতে পারে, লেখা এবং পড়া এইটাকে সে স্মৃতিতে রাখতে পারে। এরপরে কি বলছে, এর কোনো তথ্যকে পরিবর্তন সংশোধন করা যায় না। অর্থাৎ র্যাম যদি হয়, আপনার একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতার যদি হয়, আপনি কিন্তু ইচ্ছা করলে এটাকে ওইটা যে র্যামটা আপনি ব্যবহার করছেন তার থেকে কিন্তু পরিবর্তন করতে পারবেন না। হ্যাঁ, আপনি অন্যথায় ওইটার থেকে বড় বা বেশি ক্ষমতা সম্পূর্ণ র্যাম বা রম আপনি লাগাতে পারবেন, কিন্তু পরিবর্তন কিন্তু করতে পারবেন না। র্যামের ধরন ডাইনামিক র্যাম, ডি র্যাম, স্ট্যাটিক র্যাম, এটা আমরা বলছি আগেই। তো এরপরে আছে দেখেন রমের মধ্যে কি বলছে, রম একটি স্থায়ী মেমোরি। অর্থাৎ এইখানে তথ্য কি হচ্ছে, এটা একটা স্থায়ী মেমোরি। রমে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া থাকে, এই নীতিমালা পাঠ করে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট কাজ করে। অর্থাৎ সিস্টেম ইউনিট, অর্থাৎ সিপিইউ। আপনি যে পাওয়ারটা অন করলেন, আপনি একটা কম্পিউটারে যখন পাওয়ার দেন, সিস্টেম ইউনিটে যখন পাওয়ার দেন, কন্ট্রোল সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে যখন পাওয়ার দেন, সে কিভাবে বোঝা যায় যে আসলে আমাকে পাওয়ার দেওয়া হয়েছে, আমাকে এখন চলতে হবে, বা আমাকে এই প্রোগ্রামিংটা এখন ওপেন করতে হবে, বা এই যোগ বা বিয়োগ বা গুণকে আমাকে কাজ করে তাদের সামনে দেখাতে হবে। এটা এই রমের কিছু সুনির্দিষ্ট নীতিমালা দেওয়া থাকে এবং তাকে সেভাবে প্রোগ্রামিং করা থাকে, যার ফলে সে আমাদের সামনে কি করতে পারে, প্রক্রিয়াকরণ হিসেবে কাজ করতে পারে। বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলে এতে সংরক্ষিত তথ্য মুছে যায় না। অর্থাৎ রমে যে তথ্যগুলো থাকে এগুলো স্থায়ীভাবে থেকে যায়। এটি পঠন স্মৃতি। অর্থাৎ এ শুধু কি করতে পারে, এ শুধু পাঠ করতে পারে অর্থাৎ পড়তে পারে, এ কিন্তু কি করতে পারে না, লিখতে পারে না। কিন্তু র্যাম ছিল কি, সে লিখতেও পারতো এবং কি হচ্ছে পড়তেও পারতো। এরপরে এর তথ্যকে পরিবর্তন সংশোধন করে পুনরায় সংরক্ষণ করা যায় না। অর্থাৎ এর ভিতরে যে তথ্যগুলো থাকবে সেইগুলো আপনি কি করতে পারবেন না, পরিবর্তন করতে পারবেন না। র্যামের ধরন, এই রমের আবার কয়েকটা ধরন আছে, পিরম, ইরম, তারপরে ইপিরম। অর্থাৎ আমরা আগে যে তথ্যগুলো পড়ে আসছি, অর্থাৎ আপনি যদি উপরের যেগুলো আছে ওই যে কয়েক প্রকারের যে র্যাম বা রম গুলো আছে, এইগুলো যদি আপনি ভালোভাবে করতে পারেন বা আয়ত্ত করতে পারেন, তাহলে আপনার এই টোটাল, এগুলো কিন্তু মুখস্থ করার বিষয় না, আপনি জাস্ট এক দুইবার চোখ বোলাবেন, চোখ বোলালে হয়ে যাবে। এইবার দেখেন একদম লাস্টে আছে, এই চ্যাপ্টারের একদম শেষ। এই চ্যাপ্টারটা অনেক ছোট। এখানে বলছে বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেরাবাইট এবং ওয়ার্ডের ব্যাখ্যা। ওয়ার্ডের ব্যাখ্যা বলতে এখানে হচ্ছে ছোট করে দেওয়া আছে, মানে ছোটই আসলে বিষয়টা, ছোটই, এটা খুব বেশি বড় নয়, এতটুকুই। এখানে বিট বলতে বলছে শূন্যকে বোঝায়। একের সংখ্যা দুইটিকে একত্রে বিট বলা হয়। শূন্য এবং এক এই দুইটা সংখ্যা হচ্ছে বিট। ঠিক আছে, জিরো এবং ওয়ান এই দুইটা হচ্ছে বিট। বাইট হচ্ছে 1 বাইট সমান 8 বিট, মানে এই জিরো এবং ওয়ান এইটার আটটা হলে কি হবে, একটা বাইট হবে। এবং কিলোবাইট বলতে 1 কিলোবাইট সমান 1024 বাইট। ঠিক আছে। তারপরে মেগাবাইট বলতে 1 মেগাবাইট সমান 1024, এটা কিলোবাইট। আগে ছিল কিলোবাইট, 1 কিলোবাইট সমান কত বাইট, অর্থাৎ বাইট থেকে আমরা আসছি কিলোবাইটে। এবার কিলোবাইট থেকে আমরা যদি মেগাবাইট চিন্তা করি, তাহলে 1024 কিলোবাইট সমান 1 মেগাবাইট। এবার মেগাবাইট থেকে আমরা যদি গিগাবাইটে আসি, সেই ক্ষেত্রে আমাকে বলছে যে 1024 মেগাবাইট সমান 1 গিগাবাইট। আবার আমরা গিগাবাইট থেকে যদি টেরাবাইটে আসি, অর্থাৎ ক্ষমতা যদি বৃদ্ধি করি, তাহলে বলছে 1024
গিগাবাইট সমান 1 টেরাবাইট। অর্থাৎ এইগুলো একটু দেখে রাখবেন যে কত কিলোবাইটে কত গিগাবাইট হয়, কত গিগাবাইটে কত মেগাবাইট হয়। কারণ এগুলো সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে, ছোট ছোট অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে কিন্তু এগুলো দেওয়া থাকে। আর এই চ্যাপ্টার থেকে আপনাদের একটা ব্রড প্রশ্ন অবশ্যই থাকে, এবং সেটা হচ্ছে এই যে ম্যাম, এই র্যামের, এই যে বিভিন্ন ধরনের যে র্যাম আছে, বিভিন্ন ধরনের র্যামের যে প্রকার এবং বৈশিষ্ট্য, এইটা ব্রড প্রশ্নের মধ্যে থাকে। আর আপনাদের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে দুইটার ভিতরে যে কোনো একটা পাবেন। একটা হচ্ছে কম্পিউটারে এই যে প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরির মধ্যে পার্থক্য কি, আর একটা হচ্ছে র্যাম আর রমের মধ্যে পার্থক্য কি। এই দুইটা থেকে আপনারা যে কোনো একটা প্রশ্ন সংক্ষিপ্ততে পাবেন, এবং র্যামের যে প্রকারভেদগুলো নিয়ে কথা বলা হলো, এইটা আপনারা ব্রড প্রশ্ন হিসেবে পেয়ে যাবেন। তো আমরা ক্লাসের সাথে সাথে কোন প্রশ্নগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট বা কোনগুলো করতে পারে, এগুলো কিন্তু বলে দেব। আর এই ফাইলটা আমি গ্রুপের মধ্যে, আপনাদের গ্রুপে এখন দিয়ে দিচ্ছি, ওইখান থেকে আপনারা নিয়ে নিয়ে দেখে নিন। প্রথম দিনের চ্যাপ্টার তো দিয়ে দিয়েছি, এবং সর্বশেষ সবগুলো চ্যাপ্টারকে একটাতে লিপিবদ্ধ করে, অর্থাৎ একটা শীট আকারে আপনাদেরকে লাস্টে দেওয়া হবে। এখন প্রত্যেকটা চ্যাপ্টার যেদিন যেটা করা হচ্ছে, চ্যাপ্টারটা আমি ভাগ ভাগ করে দিয়েছি যেন আপনাদের পড়তে সুবিধা হয়। তো এই ছিল মোটামুটি আমাদের দ্বিতীয় যে চ্যাপ্টার, অর্থাৎ কম্পিউটার ফান্ডামেন্টালস এন্ড অপারেটিং সিস্টেমের সেকেন্ড যে চ্যাপ্টারের বিষয়বস্তু। টোটাল বিষয়বস্তু সম্পর্কে এতক্ষণ আপনাদের সামনে মানে আমি উপস্থাপন করলাম। এবার যদি একটু রিভিশনে আসি, যে আসলে শুরু থেকে ছিল কি, শুরুতে ছিল মেমোরির সংজ্ঞা, তারপরে আসছে কি মেমোরির প্রকারভেদ। এখন মেমোরির প্রকারভেদে যখন আসছে, অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে মেমোরিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে র্যাম আর একটি হচ্ছে রম। এইবার র্যামকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে একটা স্ট্যাটিক আর একটা হচ্ছে ডায়নামিক। আর রমকে আবার বেশ অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। তারপরে কম্পিউটারের কি হচ্ছে আপনার, কম্পিউটারের উপর কি করছে, এখানে কম্পিউটার সিস্টেমের উপর ভাগ করে, আর সিস্টেমের উপর নির্ভর করে আবার কি করছে, র্যামকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের মধ্যে এই বিষয়গুলোই আসলে আলোচ্য ছিল। স্যার একটু কথা বলতাম। হ্যাঁ হ্যাঁ, বলেন। র্যাম সাধারণত যে DDR3, DDR4, DDR5 এভাবে যে শ্রেণী বিভাগ করা হয়, এটা একটু কি একটু যদি বলতেন স্যার। ও আচ্ছা আচ্ছা, ওই যে DDR3 4, DDR2 3 4 এইভাবে যে ভাগগুলো করা হয়েছে। জি স্যার, ওটা যদি একটু ওটা একটু এইটা যদি বুঝাই দিতেন। একটু আসলে ডিটেলসে বলতে হবে যে এইটা আসলে কিভাবে বুঝবো বা কিভাবে কি হয়, তাই তো। এইটা আসলে আপনার এই র্যাম যে DDR3 এবং DDR4 বা DDR5 6 এভাবে যাই বলেন না কেন, যেগুলো আছে এইগুলো হচ্ছে, আমরা যে কম্পিউটার ইউজ করি, কম্পিউটারের তো নির্দিষ্ট একটা প্রসেসিং ক্ষমতা আছে, বা আপনার কাজটা সম্পাদনের যে গতি, এই গতির উপর নির্ভর করে মূলত এই যে র্যামের যে আহ, যে ক্যাটাগরি গুলো 3 বা 4, এই ক্যাটাগরিতে করা হয়। কেননা আপনি যদি DDR3 দেখেন, এর গায়ে একটা জিনিস লেখা দেখবেন যে 1600 বায়োস বা 1380 বায়োস। ঠিক আছে, এই ধরনের একটা কোড লেখা দেখতে পারেন, যদি কখনো দেখে থাকেন তাহলে দেখবেন এরকম একটা বায়োস দেওয়া থাকে। তো এই বায়োসটা হচ্ছে আপনার এই যে স্পিড মানে গতি, আপনার মাদারবোর্ড, যে মাদারবোর্ডটা আপনি ইউজ করতেছেন, এই মাদারবোর্ড আপনার যে গতিতে চলবে বা কার্য সম্পাদন করতে পারবে, ওই গতির সাথে সম্পর্কিত র্যাম আপনাকে ব্যবহার করতে হবে, না হলে আপনার কম্পিউটার আপনি অপারেট করতে পারবেন না। টোটাল কথা হচ্ছে, র্যাম যদি নষ্ট হয়ে যায় বা র্যাম যদি আপনার মাদারবোর্ডের সাথে না চলে বা না খাটে, সেই ক্ষেত্রে আপনার কিবোর্ড বলেন বা মাউস বলেন, যেগুলো আমাদের ইনপুট ডিভাইস হয়, ইনপুট ডিভাইস গুলো কাজ করে না। সহজ কথায় যদি বলি, আপনার হয়েছে জ্বর, আপনি যদি এখন এখানে গ্যাসের ট্যাবলেট খান, ইউজ করেন, তাহলে তো আপনার আসলে কাজ দিবে না। আপনার যেটার জন্য যেই কাজ বা যে সিস্টেমের জন্য যে ক্ষমতার জন্য যতটুকু পাওয়ার প্রয়োজন, সেই অনুযায়ী আপনার র্যাম গুলো নির্ধারণ করা হয়। এবং এটা কম্পিউটারের যে মাদারবোর্ড আছে, মাদারবোর্ড যারা ম্যানুফ্যাকচারার বা কোম্পানি যারা মাদারবোর্ড ইউজ ব্যবহার মানে তৈরি করে, তারা এই নির্দিষ্ট একটা ক্ষমতার উপর নির্ভর করে এই র্যাম গুলো তারা ম্যানুফ্যাকচার করে। বুঝতে পারছেন কিনা? আচ্ছা, আমি আপনাদের আরো একটু ডিটেলসে বলবানি, সমস্যা নেই। আমি ফাইলটা আমার কাছে এখন, জি স্যার, বুঝতে পারছি। ফাইলটা আমি নেক্সট ক্লাস এটা একটু চিত্র ভিত্তিতে আমি একটু দেখাই দিবানি, তাহলে বুঝতে পারবো। এখানে তো আসলে এই চ্যাপ্টারে কোনো চিত্র নেই, এই জন্য চিত্রটা আমি আলাদাভাবে নিয়ে এসে আপনাদেরকে যদি চিত্র সহকারে একটু দেখাই, তাহলে বুঝতে পারবেন যে র্যামটা যে আসলে কি। চিত্রগুলো স্যার ভালো বোঝা যায়। আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করি, যেহেতু এই চ্যাপ্টার আর কিছু নাই। পরবর্তী ক্লাস আপনাদের মনে হয় বুধবারে ম্যাডামের ক্লাস আছে, আমি একটু জানিয়ে দিলাম, 3টা থেকে ম্যাডামের ক্লাস আছে বুধবার। আর স্যার তো ক্লাস নিচ্ছে হচ্ছে শনিবার।
আমার ক্লাস পাবেন পরবর্তী সোমবারে যাই। তো আমরা এই যা বললাম যে আমরা একটা একটা করে সাবজেক্ট শেষ করি, শেষ করার পরে আরেকটা সাবজেক্টে যাব, কারণ দুইটা একসাথে একসাথে নিয়ে গেলে আপনাদের মধ্যে হয়তো একটু কনফিউশন তৈরি হয়ে যাবে বা মনে রাখতে গেলেও সমস্যা হবে। তো আমরা আলাদা আলাদা করে করবো, ঠিক আছে? তো ঠিক আছে, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ আপনাদেরকে আমি জানিয়ে রাখলাম আগে থেকেই। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।